1976 সালের ফারাক্কা লং মার্চ। বন্ধুরা, এই লং মার্চ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা তুলে ধরব। ফারাক্কা যে বাঁধ, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি বাঁধ, যা বাংলাদেশকে একটা সময় মরুভূমি করে দিতে পারে। মজলুম জননেতা মৌলানা ভাসানীর বিস্ময়কর রাজনৈতিক দূরদৃষ্টি ও বিজ্ঞানগত প্রজ্ঞাপ্রসূত অবিস্মরণীয় পদক্ষেপ ছিল 1976 সালের ফারাক্কা লং মার্চ। 1976 সালের 18 এপ্রিল মৌলানা ভাসানী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের উপর ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়া বর্ণনা করে তার ফারাক্কা লং মার্চ কর্মসূচি অবহিত করে একটি চিঠি দেন। এর উত্তরে ইন্দিরা গান্ধী লিখেন, এটি ভাবতে কষ্ট হচ্ছে যে যিনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও বেদনাকেও একইভাবে সহমর্মিতা দিয়ে দেখেছেন, তিনি বর্তমানে আমাদেরকে এত বেশিভাবে ভুল বুঝছেন, এমনকি আমাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এর উত্তরে মৌলানা ভাসানী লিখেছিলেন, আপনার 1976 সালের 4 মে এর পত্র ফারাক্কার উপর সরকারি ভাষ্যেরই পুনরাবৃত্তি। সুবিখ্যাত পূর্বপুরুষ মতিলাল নেহরুর দৌহিত্রী ও পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যার কাছ থেকে আমার এই প্রত্যাশা ছিল না। আপনি সবসময়ই বঞ্চিত জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় করে সর্বক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। ফারাক্কা সম্পর্কে আমি আবারও আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো সফর করে আমাদের কৃষি ও শিল্প উৎপাদনে যে ক্ষতি হচ্ছে তা নিরূপণ করার জন্য। আমি আপনাকে আপনাদের সরকারি কর্মকর্তাদের রিপোর্টের উপর সর্বতোভাবে আস্থা স্থাপন না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ এগুলো প্রায়ই বিদ্যমান অবস্থার প্রকৃত চিত্রের প্রতিফলন করে না। পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমস্যা সমাধানে আপনার পথকে আমি প্রশংসা করি, তবে সমস্যার ব্যাপক ভিত্তিক স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এটি শুধু শুষ্ক মৌসুমের 2 মাসের ভেতরেই সীমাবদ্ধ না রেখে বরং সারা বছরব্যাপী প্রবাহের যথাযথ বন্টন ভিত্তিক হওয়া উচিত। বন্ধুরা, এই পত্রেই মৌলানা ভাসানী উল্লেখ করেন যে যদি তাঁর অনুরোধ গ্রহণ না করা হয় তবে তিনি নিপীড়িত জনগণের নেতা ইন্দিরা গান্ধীর পূর্বপুরুষগণ এবং মহাত্মা গান্ধীর প্রদর্শিত পথেই সংগ্রাম পরিচালনা করবেন। যাই হোক, 1976 সালের 16 মে দেশের প্রত্যন্ত অঞ্চল ও সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ট্রেন, বাস, লঞ্চ ও নৌকায় চড়ে ফারাক্কা মিছিলে অংশগ্রহণ করার জন্য রাজশাহীর মাদ্রাসা ময়দানে এসে মিলিত হন। এখানকার ঐতিহাসিক ভাষণে মজলুম জননেতা বলেন, আমরা ফারাক্কা সমস্যার ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধান চাই। আন্তর্জাতিক নদী গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায়ের জন্যই এ মিছিল। 17 মে লাখো জনতার মিছিল খুবই সুশৃঙ্খল ও সংগঠিতভাবে রাজশাহী থেকে যাত্রা শুরু করে সীমান্তবর্তী কনসার্টে এসে মিলিত হন। লং মার্চের সফল সমাপ্তির পর মহান আল্লাহ তাআলার প্রতি শুকরানা আদায়ের পর জননেতা মিছিলে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ফারাক্কার ফলে বাংলাদেশের উপর ইতোমধ্যেই যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে তা সরেজমিনে দেখতে আসার আহ্বান জানান। ফারাক্কা মিছিলের পর 24 মে হক কথায় ফারাক্কা মিছিল এগিয়ে চলুক শীর্ষক সম্পাদকীয়তে সৈয়দ ইরফানুল বারী লিখেন, সকল জল্পনা কল্পনা, আশঙ্কা, উদ্বেগের অবসান ঘটিয়ে ফারাক্কা মিছিল
অনুষ্ঠিত হয়েছে মহাসমারোহে, সমাপ্ত হয়েছে অভাবিত সাফল্যে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংযোজিত হয়েছে এক নতুন অধ্যায়। দল নয়, ব্যক্তি নয়, দেশ ও জাতি আজ নেতৃত্বের আসনে। ঐক্যই আজ একমাত্র স্লোগান। শতাব্দীর বার্ধক্য ও জরা উপেক্ষা করে মরণপণ মার্চারদের পয়লা কাতারে দাঁড়িয়ে মৌলানা ভাসানী প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ অজেয়, অকুতভয়। তারা ভাঙবে, তবু নুইবে না। তাই আজ সাবধান হবার সময় এসেছে একথা অনুধাবন করার যে একটি জাগ্রত জাতিকে দমিয়ে রাখবে এমন শক্তি কারো নেই। বন্ধুরা, এই যে মৌলানা ভাসানী, তিনি যে ফারাক্কা কুপ্রভাবে বাংলাদেশের কী ধরনের ক্ষতি হতে পারে এমন একটি চিন্তা থেকে তিনি 1976 সালের 16ই মে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজনকে নিয়ে এসে 17ই মে লাখো জনতার মিছিল নিয়ে তিনি কানসার্টে গিয়ে সেখানে ভারতের বিরুদ্ধে এবং এই ফারাক্কার বিরুদ্ধে তিনি মিছিল করেছেন। 2005 সালের 4 মার্চ চিলমারিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে ঢাকা থেকে একটি লং মার্চ হয়েছিল এবং সেখানেও লাখো লাখো প্রায় 5 লাখ লোকের সমাগম হয়েছিল। 2005 সালে সেদিনটি ছিল শুক্রবার চিলমারির লং মার্চের দিন তারিখ ধার্য করা হলো। সাবেক সাংসদ আব্দুল বারী সরকার কুড়িগ্রামের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নিলেন। ফেব্রুয়ারি মাসেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত প্রধান শিক্ষক জয়নুল আবেদিন স্যারকে চিলমারি সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক AKM নুরি ইসলাম বাদশাহকে উক্ত কমিটির সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজকে সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক SM নুরুল আমিন সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে 207 সদস্য বিশিষ্ট চিলমারি বন্দর লং মার্চ কমিটি গঠন করা হলো। স্টেজের পেছনে 110 ফুট লম্বা বিশাল ব্যানার লাগানো হয়েছে। ব্যানারে 5 ফুট সাইজের একটি অক্ষর দিয়ে লেখা হয়েছে, নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ। স্টেজের পেছনে কন্ট্রোল রুম, সাংবাদিকদের কক্ষ, স্বাস্থ্য কেন্দ্র সব মিলে জনাব আবুল ফজলের বিশাল এই মঞ্চ এবং তার কর্মযজ্ঞ বর্ণনা করে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। যারা সেদিন সেই লং মার্চের সমাবেশে এসেছিল তারা আজ কালের সাক্ষী হয়ে আছেন। কয়েক গজ পরপর বেশ বড় এলাকা জুড়ে 300 জাতীয় পতাকা সেদিন ব্রহ্মপুত্র নদের বাতাসে পথ পথ করে উড়েছে। ত্রিকোণ বিশিষ্ট স্টেজকে দূর থেকে অনেক সুন্দর লাগছিল। স্টেজের স্থানটি এমনভাবে নির্বাচন করা হয়েছিল, ব্রহ্মপুত্রের এপার ওপারের কয়েক মাইল দূরের লোকও সমাবেশের স্থান দেখতে পেয়েছিল স্পষ্টভাবে। জনাব আবুল ফজল এই স্টেজ তৈরির জন্যই সুদূর নিউ ইয়র্ক থেকে চিলমারি এসেছিলেন। 3 মার্চ 2005 বৃহস্পতিবার শতাধিক গাড়ির বহর নিয়ে সকাল 9টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে
আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতৃবৃন্দ চিলমারির উদ্দেশ্যে রওনা হয়ে যান। পরের দিন 4 মার্চ শুক্রবার সকাল 9টার মধ্যে সমাবেশ স্থলে লক্ষাধিক মানুষ পৌঁছে যায়। সময় গড়ানোর সাথে সাথে মানুষের ঢল নামে। ব্যানার হাতে নিয়ে বিভিন্ন এলাকা থেকে স্রোতের মতো সড়ক ও নৌপথে লোকজন আসতে থাকে সমাবেশ স্থলে। ঢাকা থেকে চিলমারি আসতে আসতে পথে আরও 4 শতাধিক বাস লং মার্চ বহরের সাথে যোগ দেয়। লং মার্চের বহরটি উপজেলার মাটিকাটা মোড়ে পৌঁছলে তৎকালীন কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য জনাব গোলাম হাবিব দুলাল এবং প্রধান সমন্বয়কারী সাবেক সাংসদ জনাব আব্দুল বারী সরকার সহ চিলমারি উপজেলা লং মার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা আগতদেরকে স্বাগত জানায়। সেখান থেকে পদযাত্রা শুরু হয়। প্রায় 5 কিলোমিটার হেঁটে স্লোগানে স্লোগানে মুখরিত লক্ষাধিক মানুষের মিছিল অবশেষে সমাবেশ স্থলে এসে পৌঁছে। ততক্ষণে সমাবেশ স্থলটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। সভা শুরু হয় আইএফসির সভাপতি আতিকুর রহমান শালুর সভাপতিত্বে। অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা পালন করেন আইএফসির মহাসচিব সৈয়দ টিপু সুলতান। সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর জসিম উদ্দিন সাহেব, জাতিসংঘের সাবেক পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর এস.আই. খান, আইএফসি উপদেষ্টা ও কানাডা শাখার আহ্বায়ক পানি বিশেষজ্ঞ আনোয়ারুল হক, উত্তর আমেরিকা লং মার্চ কমিটির আহ্বায়ক গ্র্যান্ড মার্শাল মোহাম্মদ সালেহ, যুক্তরাজ্য শাখার আহ্বায়ক শামসুল আলম চৌধুরী, কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য গোলাম হাবিব দুলাল, গাইবান্ধা 1 আসনের এমপি মৌলানা আব্দুল আজিজ, প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদ, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, প্রখ্যাত সাংবাদিক ও বিএফইউজের সভাপতি গিয়াস কামাল চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যুক্তরাষ্ট্রের সাংবাদিক জিম বারোজ, আইএফসির সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন খান, বাসদের কেন্দ্রীয় নেতা সুধাংশু চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ, চিলমারি প্রেস ক্লাবের সভাপতি প্রয়াত আব্দুল মান্নান, রংপুর জেলা লং মার্চ কমিটির সভাপতি আশরাফ হোসেন বর্দা, আইএফসি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি সৈয়দ ইরফানুল বারী, কুড়িগ্রাম জেলা লং মার্চ কমিটির সমন্বয়ক সাবেক সাংসদ আব্দুল বারী সরকার ও উপদেষ্টা নাজমা শিখা, টাঙ্গাইল জেলা লং মার্চ কমিটির সভাপতি ও প্রখ্যাত কবি বুলবুল খান মাহবুব। এছাড়াও মঞ্চে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর সৈয়দ শফিউল্লাহ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক নাজমুল হুদা পারভেজ সহ চিলমারি লং মার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সেই সমাগম থেকে উচ্চারিত হয়েছিল দেশ বাঁচাও নদী বাঁচাও। এবং সেই ফারাক্কা কমিটি যে আয়োজনটা করেছিল সেখান থেকে
যে তারা যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য থেকে তারা যেটা আশঙ্কা করেছিলেন সেটা হলো যে এই ফারাক্কা বাঁধের কারণে বর্ষাকালে কৃষিখাতে পানি থাকবে না এবং আমন ধান চাষ সম্ভব হবে না বাংলাদেশে। পাতাল পানির স্তর নেমে যাওয়ায় শুকনো মৌসুমে ইরি বোরো ধান চাষ করা যাবে না, কারণ নলকূপে পানি উঠবে না এবং নদী খাল বিল সব শুকিয়ে যাবে। 3 নম্বর যেটা আশঙ্কা করেছিলেন, নলকূপে পানি না উঠলে খাবার ও অন্যান্য গৃহস্থলী কাজে পানি পাওয়া যাবে না, কাজেই জীবন ধারণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। 4 নম্বর, বাঙালির অত্যন্ত প্রিয় খাদ্য মাছের আবাসস্থল নদী নালা খাল বিল জলাশয় ইত্যাদি শুকিয়ে যাওয়ায় মাছের সব প্রজাতি ধ্বংস হয়ে যাবে। 5, পানির অভাবে গাছপালা মরে যাবে, বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে, শাক সবজি তরি তরকারি ফলমূল ইত্যাদি ফলন সম্ভব হবে না। এক কথায় সমস্ত জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। 6, পানির পরিমাণ কমে গেলে অবশিষ্ট পাতাল পানিতে আর্সেনিক বিষের ঘনত্ব অসম্ভব বেড়ে যাবে এবং তা ব্যবহার করলে মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেবে। 7, নদী নালা খাল বিল শুকিয়ে গেলে নৌ চলাচল বন্ধ হয়ে যাবে। 8, নদীতে প্রবাহ কমে গেলে সমুদ্রের লোনা পানি দেশের ভিতরে প্রবেশ করে ধীরে ধীরে দেশকে মরুভূমিতে পরিণত করবে। 9, পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন বিলুপ্ত হয়ে যাবে। 10, নদীতে প্রবাহ কমে গেলে পলিমাটি পড়ে নদী ভরাট হয়ে যাবে এবং এতে নদীর ধারণ ক্ষমতা দারুণভাবে কমে যাবে। 11, ভূমিকম্প প্রবল বৃষ্টি বা অন্য কোনো কারণে উজানের কোনো বাঁধ ভেঙে গেলে বা জলাধারা থেকে প্রবল বেগে পানি ছড়ালে তা বাংলাদেশে প্রবেশ করে ব্যাপক বন্যা ও ধ্বংসযজ্ঞ ঘটাবে। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে 11 নম্বর যে আশঙ্কাটি করা হয়েছিল সেটা হচ্ছে যে ভূমিকম্প প্রবল বৃষ্টি বা অন্য কোনো কারণে উজানের কোনো বাঁধ ভেঙে গেলে বা জলাধারা থেকে প্রবল বেগে পানি ছাড়লে তা বাংলাদেশে প্রবেশ করে ব্যাপক বন্যা ও ধ্বংসযজ্ঞ ঘটাবে। আপনারা ভাবুন যে চিন্তাগুলো সেই 2005 সালে করা হয়েছিল, তারও আগে আমি যেটা বলেছিলাম যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি যে আশঙ্কাটি করেছিলেন, আজকের দিনে এই সময়ে আমরা দেখছি কি ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারতের বাঁধ ভেঙে পানি এসে একদম তলিয়ে যাচ্ছে সব। মানুষের জীবন বিপন্ন, পশু পাখি সব কিছু বিপন্ন, সকলের জীবন বিপন্ন, পরিবেশ বিপন্ন। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ধ্বংসযজ্ঞ যে ঘটবে সেটা অনেক আগেই মাওলানা ভাসানী আশঙ্কা করেছিলেন। তো যাই হোক বন্ধুরা, আজ সময় এসেছে ভারতের কাছে আমাদের যে ন্যায্য হিস্সা, গঙ্গা বা ব্রহ্মপুত্র নদ সহ বিভিন্ন নদের পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সা আদায় করে নেয়ার প্রয়োজন হলে আমাদেরকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। দিন ধরে একটি অমীমাংসিত বিষয় জড়িয়ে রয়েছে। প্রতিটি সরকারের আমলেই এই ফারাক্কা বাঁধকে ঘিরে বারবার কথা হয়েছে, কিন্তু ফারাক্কা বাঁধের যে একটা স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানটা আমরা পাইনি। ফারাক্কা বাঁধ, আমাদের পানির প্রয়োজন নেই তখন ভারত সরকার পানি আমাদেরকে দিচ্ছে না, এবং যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা পানি পাচ্ছি না। ফারাক্কা এলাকা থেকে আমি নাজমুল ইসলাম পারভেজ আপনাদের কাছে এই বলে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো বিষয় চোখে পড়লে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।